নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত। আবার একটা নতুন জ্যোতিষশাস্ত্রীয় ব্যাপারে নতুন বিষয়ের ওপর আবার একটা ভিডিও। আপনারা হয়তো প্রত্যেকেই অনেকে জ্যোতিষ চ্যানেল দেখেন ইউটিউবে। আমি একটু চেষ্টা করছি একটু অন্যরকমভাবে আপনাদের একটু একটু জ্যোতিষশাস্ত্রের এই বিভিন্ন রকমের তো সমুদ্র চ্যাপ্টার। আপনার জ্যোতিষশাস্ত্র হচ্ছে সমুদ্রের মতো, তাই সেখান থেকে কিছু কিছু জিনিস আমি যেটা শিখেছি বা অধ্যয়ন করেছি তার থেকে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, যাতে আপনাদের ব্যক্তিগত জীবনে ছোটোখাটো ব্যাপারগুলো যেন আপনারা নিজেরাই একটু জেনে নিতে পারেন, কোনো জ্যোতিষীর কাছে না গিয়েও। দেখুন, আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গণ নিয়ে। আপনারা হয়তো কেউ শুনেছেন কিনা জানি না, অনেকে হয়তো শুনে থাকতে পারেন যে 3 রকম গণের মানুষ আছে পৃথিবীতে। সেটা হচ্ছে নরগণ, দেবগণ এবং মনুষ্যগণ, দেবগণ এবং রাক্ষসগণ বা দেবাড়িগণ। রাক্ষসগণকে দেবাড়িগণও বলা হয়। তো এই 3 রকম মানুষে এই নক্ষত্ররা এগুলো এই যে গণরা কোন কোন নক্ষত্র রাশির আওতায় পড়ছে সেটা নিয়ে আজকে ভিডিও। এবং আজকে মূলত দেবগণ নিয়ে বলবো। দেবগণের আওতায় কোন কোন নক্ষত্র এবং রাশি তারা পড়ছে সেটা নিয়ে আজকে আলোচনা, এবং তাদের সেই দেবগণের কি কি কোয়ালিটি, কি কি গুণ আছে, এবং সেই গুণের অনুযায়ী তাদের কি পেশা বা সুইটেবল হতে পারে দেবগণের আন্ডারে। যদিও গণটাকে দেখা হয় বিবাহ জটক বিচারের ক্ষেত্রে, একটা ছেলে মেয়ের যখন তারা আগেকার দিনে এটা হতো, যখন জটক বিচার করে জটক বিচার করা হতো বিবাহের আগে ছেলে ও মেয়ে, তখন তাদের গণটা দেখা হতো। কারণ দেবগণের সাথে দেখবেন নরগণেরও বিবাহ হয় এবং রাক্ষসগণেরও দেবাড়িগণেরও বিবাহ হয়, আবার দেবগণেরও বিবাহ হয়। দেবগণ চলবে, দেবগণ নরগণ চলবে, দেবগণ রাক্ষসগণও চলবে, দেবগণ সবার সাথে চলবে, ডিভাইন। আর নরগণের সাথে মনুষ্যগণের সাথে দেবগণের চলবে, কিন্তু রাক্ষসগণটা একটু প্রতিকূল, অনুকূল নয়। এটা আবার তাদের ব্যক্তিগত মাঙ্গলিক দোষ ফোষ যদি থাকে তাহলে তো একদমই নয়। তাহলে নরগণের সাথে দেবাড়িগণের বিয়ে হলে সেখানে যদি আবার মাঙ্গলিক দোষ থাকে বা রাহু শনির অত্যাচার থাকে, তাহলে বাধ্য হবে কেউ একজন আত্মহত্যা করতে। এটা খুব কঠিন হলো এই কথাটা বলা হলো। একজন নরগণের সাথে যদি রাক্ষসগণের বিবাহ হয়ে যায়, সেখানে যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে বা রাহু শনি বা মঙ্গলের একটা ডিস্টারবেন্স থেকে থাকে সপ্তম স্থানের ওপর, এবং সেখানে যদি নরগণ এবং রাক্ষসগণের বিবাহ হয়, তাহলে কিন্তু দুর্ভাগ্যক্রমে কেউ একজন মিস করবে এবং সেটা আত্মহত্যাজনিত হতে পারে ঘটনা। তো যাই হোক, আজকে মূলত ব্যাপারটা আমি যেটা বলতে চাই দেবগণ নিয়ে বলবো। দেবগণের আওতায় কোন কোন নক্ষত্র রাশি পড়ছে এগুলো আপনারা জেনে রাখুন। আপনারা জেনে রাখলে আপনাদের সুবিধা হবে। আপনারা নিজেরা বুঝে নিতে পারবেন আপনার জন্মছকে আপনার রাশি অনুযায়ী আপনার নক্ষত্রটা আপনি কি পেয়েছেন। এটাই হচ্ছে ব্যাপার। দেখবেন রাশির ঠিক চন্দ্র যেখানে বসে আছে, আমি আগেও বলেছি, চন্দ্র যেখানে বসে আছে সেটা জাতক বা জাতিকার রাশি হয় ওই ঘরের জন্য। ঠিক চন্দ্রের পাশে একটা নম্বর লেখা থাকে, 1 নম্বর, 2 নম্বর বা 8 নম্বর, 12 নম্বর, ওইটা কিন্তু আপনার নক্ষত্র। সেটা আপনারা হয়তো ওরা পরিষ্কার জ্যোতিষীরা লেখে না, আপনার নক্ষত্রটা লেখা উচিত। আমি মনে করি, আমি তো আমার নিজস্ব প্যাডে আমি সবসময় লিখে দিই পরিষ্কারভাবে নক্ষত্রটা কী আছে, গণটা কী আছে, তার টোটাল সে তার পক্ষটা কী ছিল, সে শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ, টোটাল ব্যাপারটাই লেখা উচিত। আমি প্রত্যেকের ইনফরমেশন দেওয়া উচিত। তো আজকে নরগণের বলবো। দেখুন, দেবগণের বলবো। দেবগণের আগে কিছু কোয়ালিটি বলিনি। দেবগণের কোয়ালিটি হচ্ছে এটা খুব করুণা, ঈশ্বর, ডিভাইন। দেবগণই ডিভাইন একদম। এটা খুব আধ্যাত্মিকবাদ, ঈশ্বর বিশ্বাসী, এবং এদের মধ্যে করুণা, দয়া এবং এইসব ব্যাপারগুলো খুবই কাজ করে। এবং সবচেয়ে বড় কথা, এদের মধ্যে একটা নৈতিকতা, এরা যেখানে নীতিগতভাবে যারা ঠিক তাদের সাথে থাকবার চেষ্টা করে। যদি সে নীতিগতভাবে তারা ঠিক নয়, সে যদি পরিবারের খুব কাছের লোকও হয়, সে যদি নীতিগতভাবে ঠিক নয়, তাদেরকে সমর্থন করে না। কিন্তু বাইরের লোক যদি নৈতিগতভাবে সে সঠিক, তো তার সাথে তাকে সমর্থন করে, তার সাথে থাকে। এটা হচ্ছে
তারা নৈতিকতায় মানে প্রচণ্ড বিশ্বাসী দেবগণরা, এবং দেবগণরা না অপরকে নিঃস্বার্থভাবে সেবা দান করতে পারে, মানে নিঃস্বার্থভাবে, তাদের কোনো চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, তারা সেবা দানে খুব মানে দারুণ। তো এই ব্যাপার। আর দেবগণের মধ্যে মানে বললাম না, নিজস্ব একটা মানে একটা ঈশ্বর দত্ত একটা সেন্স আছে, থার্ড সেন্স। তারাও বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল, এটা একটা তারা বুঝতে পারে দেবগণের। তাই দেবগণের, এবং আমি এবার নক্ষত্রগুলো বলে নিই, তারপর শেষে আসবো পেশাগুলো কি হতে পারে দেবগণ মূলত। দেখুন, দেবগণের নক্ষত্র বলতে মানে আপনারা যদি এই নক্ষত্রে এই রাশির আন্ডার হয়, তাহলে আপনি দেবগণ আছে। দেবগণ হচ্ছে যে নক্ষত্র, 27টা নক্ষত্র আছে, আগে বলে দিচ্ছি 27টা নক্ষত্র আমাদের। সেই 27টার মধ্যে এই 3টে করে যে গণ আছে, এক 9টা করে 3 নং 27, মানে দেবগণ 9টা অধিকার করে আছে, মনুষ্যগণ 9টা এবং রাক্ষসগণ বা দেবাড়িগণ 9টা। তো আজকে দেবগণ নিয়ে বলছি, পরবর্তীকালে আমি ভিডিও নরগণে বলবো। তো দেবগণের নক্ষত্র হচ্ছে, আমি বলে দিচ্ছি নক্ষত্রগুলো, 1, 5 আগে বলে দিই, 7, 8, 13, 15, 17, 22, 27। 1, 5, 7, 8, 13, 15, 17, 22, 27, এই 9টা নক্ষত্র। এই 9টা নক্ষত্র এবার আমি বলি 1 নম্বর নক্ষত্রটা কি। 1 নম্বর নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, যেটা মূলত রুলিং প্ল্যানেট কেতু। এটা কোথায় অবস্থিত? মেষ রাশির ঘরে। তাহলে মেষ রাশির ঘরে যারা অশ্বিনী নক্ষত্রে জন্মাচ্ছে তারা কিন্তু দেবগণ। এবার আসি 5 নম্বর নক্ষত্র। 5 নম্বর নক্ষত্র হচ্ছে মৃগশিরা, যার রুলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল, মানে নক্ষত্র অধিপতি মঙ্গল। এই মৃগশিরা কোথায় বসে আছে? মৃগশিরা বৃষের শেষ অংশের, মানে এখন প্রতিটা ঘরে না 30 ডিগ্রি করে আছে। এই 30 ডিগ্রি এই 3টে নক্ষত্র ঘিরে থাকে, কোনোটা 7, কেউ ভাবছে 14, 7, 21, লাস্টে 9, 23 এরমভাবে। তো মৃগশিরা নক্ষত্র মানে বৃষ রাশির শেষের অংশ এবং মিথুন রাশির প্রথম অংশ, এই নিয়ে আপনার মৃগশিরা নক্ষত্র। তাই বৃষ রাশিতে যারা মৃগশিরা নক্ষত্রে জন্মাচ্ছে তারা দেবগণ, এবং মিথুন রাশিতেও যারা মৃগশিরা নক্ষত্রে জন্মাচ্ছে তারাও দেবগণ। এবার আসছি 7 নম্বর, হ্যাঁ, পুনর্বসু নক্ষত্র। এই পুনর্বসু কিন্তু মিথুন রাশিতে আছে, এবং মিথুন রাশির শেষের দিক এবং কর্কট রাশির প্রথম দিক। তাহলে মিথুনে যারা পুনর্বসু নক্ষত্রে জন্মাচ্ছে তারাও দেবগণ, কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্রে জন্মাচ্ছে তারাও দেবগণ। আপনারা নোট করে রাখুন এগুলো, মানে আপনাদের মধ্যে কারোর সাথে মিলে যাবে। এরপর আসছে 8 নম্বর পুষ্যা নক্ষত্র। এই 8 নম্বর নক্ষত্র হচ্ছে পুষ্যা, এর আবার রুলিং প্ল্যানেট, পুনর্বসুটা বলে নি, পুনর্বসু কিন্তু রুলিং প্ল্যানেট বৃহস্পতি। তো তারা মিথুনও হতে পারে, কর্কটও হতে পারে। 8 নম্বর নক্ষত্র হচ্ছে পুষ্যা, এর রুলিং প্ল্যানেট মানে নক্ষত্র অধিপতি শাসক গ্রহ হচ্ছে শনি। তো এ আবার মানে কর্কট রাশিতে আছে। তাহলে কর্কট রাশিতে যারা পুষ্যা নক্ষত্রে জন্মাচ্ছে তারা কিন্তু দেবগণ। এবার আসে 13 নম্বর নক্ষত্র। 13 নম্বর হচ্ছে হস্তা নক্ষত্র, যার শাসক গ্রহ চন্দ্র। এ কন্যা রাশিতে আছে, কন্যা রাশিতে যারা হস্তা নক্ষত্রে জন্মাচ্ছে তারা হচ্ছে দেবগণ। প্রতিটা রাশিতেই 3টে করে নক্ষত্র আছে, এটা ঠিকই, কারণ শুধু হস্তা না, ওখানে উত্তর ফাল্গুনীও আছে, কিন্তু হস্তায় যারা জন্মাচ্ছে তারা কিন্তু কন্যা রাশির দেবগণ। এবার আছে 15 নম্বর নক্ষত্র। 15 নম্বর নক্ষত্র সাথী নক্ষত্র, সেটার শাসক গ্রহ হচ্ছে রাহু। এ আছে তুলা রাশির ঘরে। তাই তুলা রাশিতে যারা সাথী নক্ষত্রে জন্মাচ্ছে তারা কিন্তু দেবগণ। এবার আসি 17 নম্বর নক্ষত্র। 17 নম্বর হচ্ছে অনুরাধা নক্ষত্র, শাসক গ্রহ হচ্ছে স্যাটার্ন, শনি। এটা আসছে বৃশ্চিক রাশিতে। তাহলে বৃশ্চিক রাশিতে যারা অনুরাধা নক্ষত্রে জন্মাচ্ছে তারাও দেবগণ। এবার আসি 22 নম্বর নক্ষত্র। 22 নম্বর নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র, যার শাসক গ্রহ চন্দ্র। এটা আছে মকর রাশির ঘরে। তাহলে মকর রাশির ঘরে যারা 22 নম্বর নক্ষত্রে মানে জন্মাচ্ছে শ্রবণা নক্ষত্রে তারা দেবগণ। এবং শেষে আসছে রেবতী নক্ষত্র, 27 নম্বর নক্ষত্র, যার শাসক গ্রহ বুধ। এ আছে মীন রাশির ঘরে। তাহলে মীন রাশির ঘরে যারা রেবতী নক্ষত্রে জন্মাচ্ছে তারাও দেবগণ। এইবার বলছি এই দেবগণের পেশা কি, পেশা কি হতে পারে। দেখুন, এদের সবচেয়ে বড় দারুণ পেশা হবে, আমি মানে তার মানে কি, দেখুন, মেষকে পাচ্ছেন আপনি বৃষকে পাচ্ছেন, মিথুনকে পাচ্ছেন, কর্কটকে পাচ্ছেন, সিংহতে নেই দেবগণ,
কন্যাতে পাচ্ছেন হস্তা এবং তুলাতে পাচ্ছেন সাতী, অনুরাধায় পাচ্ছেন বৃশ্চিকে, মকরে, ধনুতে নেই, মকরে পাচ্ছেন আপনি শ্রবণা এবং মীন রাশিতে পাচ্ছেন রেবতী নক্ষত্র। তাই এই যে রাশিগুলোর অধীনে তাহলে এদের পেশা কি হতে পারে? এদের পেশা হতে পারে সবচেয়ে যেটা, এরা হিলিং পেশা, চিকিৎসা শাস্ত্র, নার্সিং এবং ওষুধ মানে ওষুধ তৈরির কারখানা বা নিজে ওষুধ গবেষণা মেডিসিনের ওপর বা মেডিসিন ডক্টর, মানে মেডিসিনের ওপর ডক্টর করেছে, এরা সফল হতে পারে। তারপর কারণ যেহেতু এরা নিঃস্বার্থভাবে সেবা করতে পারে, এটা ঠিক। যদিও আজকের যুগে চিকিৎসা একটা বিশাল ব্যবসা, নিঃস্বার্থ সেবাটা হয়তো মানে ওই সময় জ্যোতিষশাস্ত্রের বইতে যা লেখা ছিল সেটা নিঃস্বার্থ সেবা, মানে মানুষকে সেবা করা একটা মানে একটা মহৎ মানে দেবতার গুণ হিসাবে দিয়েছে। ওই জন্য ডাক্তারদের আগে দেবতা বলে গণ্য করা হতো। তারা মানে তাদেরকে দেবতার চোখেই দেখা হতো। এখন ব্যবসার কারণে হয়তো একটু ডাক্তারদের একটুখানি মানে রোগীরা সেই দেবতার চোখে হয়তো দেখে না, এটা মনে হচ্ছে আমার এখনো, কারণ ব্যবসাটা এসে গেছে না মাঝখানে প্রচুর। যাই হোক এইবার আসি এদের পেশা হতে পারে শিক্ষকতা। হ্যাঁ, যে কোনো রকমের শিক্ষাদান এদের দারুণ, যে কোনো রকমের। সে আপনি স্পিরিচুয়াল গুরু বলুন, তারপরে কাউন্সিলিং, মানে একজন যারা কাউন্সিলিং করে দেখবে সাইকোলজিক্যাল, ওরাও তো কিছু ওয়ান টাইপ অফ মানে ডাক্তার মানে মনোবিজ্ঞানী, তো কাউন্সিলিং যারা করছে, তারপরে শিক্ষকতা, একদম এদের দারুণ পেশা এই দেবগণের পেশা কিন্তু দারুণ হতে পারে। সেটা হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডেও মানে আর্টিস্টিক ইয়েতে, যেখানে ওরা সঙ্গীত, রাইটিং, লেখক, দারুণ দেবগণের লেখক হতে পারে এবং অভিনেতা অভিনেত্রীও হতে পারে দেবগণদের মানে সরকারি চাকরির যোগও থাকে দেবগণদের। হ্যাঁ, যদি তাদের রবির পজিশন ওই ছকে দারুণ থাকে, স্ট্রং জায়গা থাকে, তাহলে তাদের সরকারি চাকরিও হয়ে যেতে পারে দেবগণদের। আর একটা হচ্ছে কি লিডারশিপ কোয়ালিটি, তারা কিন্তু মানে লিডার কিন্তু আমি বলবো রাক্ষসগণেরও লিডার হওয়ার ক্ষমতা আছে, কিন্তু রাক্ষসের লিডার অন্যরকম। মানে দেবগণের যদি লিডার হয়, আজকের যুগেও এরা কিন্তু একটু সৎ হয়, একদম সত্যি কথা। যত বড় আজকে আমরা নেতা নেত্রীদের আমরা একটু রাজনৈতিক নেতা নেত্রীদের ভাবি যে একটু এরা ওখানে মানে ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের যতটা না ভালো করার চেষ্টা করে, নিজের ভালো করাটা যেন বেশি চেষ্টা করে। এইটা দেবগণের যদি কেউ ওখানে পলিটিক্যাল লিডার হয়ে যায় বা বড় নেতা হয়ে যায়, তারা কিন্তু নিঃস্বার্থভাবে মানুষকে কিছু করতে চায়, এটা একদম সত্যি। তারা না মানে নৈতিকতার সাথে থাকতে চায়, নীতিগতভাবে। তাদের আশপাশে হয়তো সবাই মানে নীতি বহির্ভূত কাজ করছে, কিন্তু ওটাও মানতে পারে না মন থেকে। কিন্তু কি করবে, কিন্তু ওরা যদি দেবগণরা কোনোদিন বিরাট পলিটিক্যাল লিডার হয়, তারা কিন্তু সত্যিকারের নিঃস্বার্থভাবে মানুষের জন্য কিছু করতে চায়, এই সমাজ ব্যবস্থাটার জন্য একটা সুন্দর করতে চায়। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। নেক্সট বলবো নরগণ, আপনার মানে মনুষ্যগণের কোয়ালিটি এবং মনুষ্যগণের আন্ডারে কোন কোন নক্ষত্র রাশি এরা জড়িয়ে আছে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবে। নমস্কার।